নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আরও একবার গোটা দেশে প্রত্যেকের কাছে উদাহরণ হিসেবে রয়ে গেল যে হিন্দুরা একত্রিত হলে অনেকেই ক্ষমা স্বীকার করে এবং কার্যত ফেলা থুতু চাটতে হয় অনেককে। আর এই ঘটনাটা সাক্ষী হয়ে গেল গোটা ভারতবর্ষ। আপনিও তার সাক্ষী হচ্ছেন এই মুহূর্তে প্রতিবেদনটা শোনার পরে। মনে রাখবেন, এই রাজ্যে বসে আমরা জানি না যে কি হচ্ছে গোটা দেশ জুড়ে। অনেকে সেই খবরগুলো দেখান না, তার কারণ হচ্ছে কেউই চায় না যে এই দেশের মধ্যে থাকা সনাতনী হিন্দুরা জাগুক, বিশেষত বাংলার হিন্দুরা জেগে উঠুক। কারণ সবার উদ্দেশ্য একটাই, বাংলার হিন্দুকে, বাঙালিদের ঘুম পাড়িয়ে রাখা, বিভক্ত করে রাখা। কিন্তু রুদ্রবার্তার প্রয়াস থাকে আলাদা। আর সেখানে আজ আপনি দেখবেন সেই প্রতিবেদন, যে প্রতিবেদন দেখার পরে আপনি বলবেন অবশ্যই শেষে যে হ্যাঁ, হিন্দুরা একত্রিত হলে আচ্ছা আচ্ছা লোককে মাথা ঝোঁকাতে হয়, ফেলা থুতুও চাটতে হয়। কেন বলছি, চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন এই দেশে সবাই টুকরো টুকরো হয়ে আছি আমরা। সবাই বলতে আমি হিন্দুদের কথা বলছি, মানে আপনার আমার কথা। আমরা টুকরো টুকরো হয়ে আছি। প্রথমত হচ্ছে বাঙালি, বিহারি, উড়িয়া, তারপরে আবার বাঙালির মধ্যেও কৃষ্ণ ভক্ত, রাম ভক্ত, অমুক ভক্ত, তমুক ভক্ত, তারপরেও আবার এই গুরু ভক্ত, ওই গুরু ভক্ত, তারপরে আবার রয়েছে ও ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, ও শূদ্র, ও এই সব ভেদাভেদে ভর্তি, তাই তো? এই সমস্ত মত পন্থকে একটু দূরে সরিয়ে রাখুন, রেখে দিয়ে ঠান্ডা মাথায় ভাবুন আমি যেটা বলতে চলেছি। মহারাষ্ট্র ইলেকশন আপনারা জানেন, সেই ইলেকশনে বিজেপি জিতলো। আর জেতার পেছনে কারণ একটাই, সেটা হচ্ছে হরিয়ানা থেকে বিজেপির যে লাইনটা বেঁধে দিয়েছেন না যোগী আদিত্যনাথ, তার সেই লাইনে বিজেপির চলা। নরেন্দ্র মোদী সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস সমস্ত কিছু বলেছেন, কিন্তু সব কিছুকে ছেড়ে দিয়ে যখন যোগীর স্লোগানকে আঁকড়ে ধরেছেন, তখনই কিন্তু মহারাষ্ট্র জিতে গেছে। এই মহারাষ্ট্র নির্বাচনের সময় আপনাদের নিশ্চয়ই মনে আছে সাজ্জাদ নোমানি, হ্যাঁ, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের মাথা, যিনি মহারাষ্ট্রের মুম্বাইতে বসে ভয়ঙ্কর কিছু তথ্য দিয়েছিলেন, ভয়ঙ্কর কিছু কথা বলেছিলেন। এবং সেই কথার মধ্যে ছিল এক ধরনের ফতোয়া, যে ফতোয়া দিয়ে তিনি বলেছিলেন যারা যারা বিজেপির সঙ্গে আছে তাদেরকে বয়কট করতে। তারা নিজেদের নাম চেঞ্জ করে হিন্দু নাম ঘনশ্যাম রাখতে বলেছিলেন। এই যে নাম চেঞ্জ করে হিন্দু হয়ে যাওয়া, হিন্দু নাম করা, যে কথা বলেছিলেন তিনি, যে কথা বলে তিনি বলেছিলেন সমস্ত মুসলিমদের ভোট দিতে হবে বিজেপির বিরুদ্ধে, অর্থাৎ এনসিপি বা কংগ্রেস বা সমাজবাদী পার্টি যেখানে যে দাঁড়াচ্ছে তাকে দাও, কিন্তু বিজেপিকে দিও না। মানে যেটা আপনি এই রাজ্যেও দেখেন, নো ভোট টু বিজেপি। সিপিএমও বলছে, কংগ্রেসও বলছে, তৃণমূলও বলছে, ওই খোঁচা খোঁচা বাম যারা আছে, অতি বাম তারাও বলছে, পুচকো বাম তারাও বলছে, তারপর ঝান্ডু বাম তারাও বলছে। সবার মুখে একটাই কথা, নো ভোট টু বিজেপি। সেই নো ভোট টু বিজেপির কথাটাই কিন্তু এই সাজ্জাদ নোমানি বলেছিল। এবং বলেছিল তার সঙ্গে সঙ্গে এটাও, যে যারা যারা এই সমস্ত করবে, মানে যারা এই বিজেপির সঙ্গ দিয়েছে যারা লোকসভাতে, তাদের বন্ধ করে দেওয়া সব কিছু। ভাবছেন হয়তো আমি ঢপ মারছি, কারণ এই ঢপ মারা রাজ্য, যেখানে শিল্পশ্রী, চপশ্রী, ঢপশ্রী উপাধি পাওয়া যায়, সেখানে ইউটিউবে বসে আমি ঢপ মারতেই পারি। আবার মমতা ব্যানার্জি বলে দিয়েছেন ম্যাক্সিমাম ইউটিউব যেগুলো হয় সেগুলো সব ফেক নিউজ, ফেক খবর। আমি ফেক বলছি না। সাজ্জাদ নোমানির সেই বক্তব্যটা আমি আপনাদের শোনাচ্ছি, শুনুন। साथ देने वाला न बने, कहिए इंशाअल्लाह। अगर आपके इलाके में कोई जालिम का साथ दे तो उसका बाइकआउट की। मुझे मालूम है लोकसभा के इलेक्शन में आपके कुछ लोगों ने बीजेपी का साथ दिया था। ऐसे लोगों का हुक्का पानी बंद होना चाहिए, ऐसे लोगों का सोशल बाइकआउट होना चाहिए, ऐसे लोगों से सलाम दुआ बंद होनी चाहिए। क्या बेशरम लोग हैं। मस्जिदों को शहीद करने वालों का तुम साथ दे रहे हो, मस्जिदों पर बुलडोजर चलाने वालों का तुम साथ दे रहे हो। कह दो कि हमारा नाम अब मुसलमानों का नाम नहीं है, हम आज से घनश्याम दास हैं, कह दो, ऐलान करो।
ये आधा तीतर आधा बटेर नहीं चलेगा। শুনলেন? শুনে কি বুঝলেন? গোদা বাংলা কথা হচ্ছে তিনি ফতোয়া দিয়েছিলেন। এটা তো ছিল মহারাষ্ট্রে ভোটের আগে। তিনি বুঝেছিলেন যে হিন্দুরা কোনোদিন এক হবে না, যেটা এই রাজ্যে অনেক নেতা মন্ত্রীর মনের মধ্যে আছে যে হিন্দু এক হবে না, বাঙালি হিন্দু তো আদৌ হবে না। মহারাষ্ট্রেও কিন্তু একই চিন্তা করেছিল এই সাজ্জাদ নোমানি এবং রাহুল গান্ধী এবং আরও সবাই, যদিও গান্ধী না গেড্ডি হবে কথাটা, তো রাহুল গান্ধী এবং অন্যান্য সবাই চিন্তা করেছিল, শরদ পাওয়ারও চিন্তা করেছিল যে তারা সব রাজনৈতিক কূটনীতি সমস্ত শিখে বসে আছে, হিন্দুরা একত্রিত হবে না। ওদিকে আবার বালাসাহেব ঠাকরের পুত্র উদ্ধব ঠাকরে, তার উদ্ধত্ত এতটাই বেড়ে গেছিল যে হিন্দু সমাজকে দুচ্ছাই করে দিয়ে ভেবেছিল এনসিপি আর এই সোনিয়া গান্ধী এদের পায়ের তলায় থাকলে আমার হয়ে যাবে, তাই ভেবে মোটামুটি হিন্দুদের টুকরো করার জায়গা সেও ছিল। কিন্তু দেখা গেল হিন্দুরা ইউনাইটেড হয়ে গেল। আর এখানে গিয়ে এই সাজ্জাদ নোমানিকে ক্ষমা স্বীকার করতে হলো। ভাবছেন এটাও ঢপ মারছি? না না না, সাজ্জাদ নোমানি কিন্তু ক্ষমা স্বীকার করেছে। তিনি একদম ক্ষমা স্বীকার করে কি লিখেছেন দেখুন। सज्जाद नुमानी এই লেখাতে লিখেছেন, मेरा बॉयकॉट वाला बयान काफी चर्चा में है। ये बयान किसी समाज के खिलाफ नहीं था या किसी प्रकार से फतवा नहीं था। फिर भी यदि किसी की भावनाएं आहत हुई तो मैं अपना शब्द वापिस लेता हूं और बिन शर्त माफी मांगता हूं। पत्र में विस्तार से पढ़े। মানে মোটামুটি ফতোয়া দিয়ে ফিরে উল্টে পাল্টি খেয়ে একদম বলে দিলেন আমি ওটা ফতোয়া দিইনি। আপনারা যেটা শুনেছেন আর যেটা ইনি বলছেন তার মধ্যে বিস্তর ফারাক আছে না? এই ফারাকটাই কিন্তু হিন্দুত্বের জোর। দেখলেন, এই লেখাটা তিনি লিখে দিয়েছেন যে তিনি ক্ষমা চাইছেন এবং তিনি ফতোয়া দেননি কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে, মানে ওই যে হিন্দুদের বিরুদ্ধে আর কি, যারা বিজেপি করে বা যাদের বিরুদ্ধে, এইসব তিনি দেননি। যদি কেউ মনে করে থাকেন তাহলে আমার ভুল হয়েছে, আর এইটাই দরকার। এই ভুল স্বীকার করানোর দরকার আছে সবাইকে। নিজের জায়গায় ফিরে গেছেন। জানেন আপনি, এরপরে ওনার এই টুইট বা এক্স হ্যান্ডেলে করা পোস্ট সোশ্যাল মিডিয়ায় যেটা খুব ভাইরাল হয়েছে এবং ব্রেকিং নিউজ হিসেবে মহারাষ্ট্রের অনেক জায়গায় চলছে, খবরে দেখাচ্ছে এবং সব কিছু দেখাচ্ছে, এই রাজ্যে দেখাচ্ছে না, দেখাচ্ছে সব জায়গায়। কেন? কারণ হচ্ছে এটা ব্রেকিং নিউজ। যে এত বড় কথা বলেছিল সে হিন্দুদের একত্রিত হয়ে বিজেপিকে ক্ষমতায় আনার পরে, মানে কি বলবো, 180 ডিগ্রি বললে বোধহয় ভুল বলা হবে, বাঁদরের উল্টো লাফ মারা দেখেছেন? বাঁদরের মতো লাফ মেরে ডিগবাজি খেয়ে উল্টো কথা বলে দিয়েছেন। এবং এরপরে তার কমেন্টসে, তার ওই এক্স হ্যান্ডেলে বহু মুসলমান কমেন্ট করে বলেছে যে আপনি সেই লোক যার জন্য কিন্তু হিন্দুরা একত্রিত হয়ে গেল। ভাবুন, আপনি সেই লোক যার জন্য কিন্তু হিন্দুরা একত্রিত হয়ে গেল। এই কথাটা আমি বলছি না, তার এক্স হ্যান্ডেলে পোস্টটা দেখবেন, সেখানে দেখবেন বহু মুসলিম ওখানে পোস্ট করেছে যে আপনি যদি না করতেন তাহলে এটা হতো না। একজন তো আবার লিখেই দিয়েছেন, কিছু একটা উদ্ধৃতি করে তিনি দিয়েছেন যে এটা ছিল ওটা ছিল, এটা বলেছেন তিনি তার মতো করে বলেছেন। দেখুন, ওটা আমি জানি না তাই বলতে পারবো না। তা উনি এখান থেকে বলেছেন অনেক কথা এবং বলেছেন যে আপনি ভুল করেছেন, আর এই ভুলের খেসারত আমাদের দিতে হচ্ছে। সবাই এক হয়ে গেছে, হিন্দুরা সব এক হয়ে গেছে। দেখুন, হিন্দুরা মানে আপনি আমি এক হয়ে গেলে কাদের বুকে লাগে বুঝতে পারছেন? কি জানে বলে, গুস্তাকে নবীকে কি সাজা শর্তান সে জুদা, শর্তান সে জুদা, এরা বলতে পারে। তার কারণ হচ্ছে আমরা বিভক্ত। যেই আমরা ইউনাইটেড, কেউ এই কথা বলবে না, কেউ বলবে না। হ্যাঁ, কাউকে যদি ধর্মে আঘাত দেওয়া থাকে তার বিরুদ্ধে মামলা হতেই পারে, তার বিরুদ্ধে বিক্ষোভ দেখাতেই পারে, কিন্তু তার শর্তান সে জুদা ভাবা যায়? সভ্য সমাজে এইসব উক্তি হয়। আর পাল্টা যদি কেউ বলে দেশকে দুশ্মনও কো গলি মারো সালে কো, তাহলে এটা একটা বিরাট বড় অপরাধ হয়ে যায়, তাই না? দেখুন, আইন দুজনের ক্ষেত্রে সমান হওয়া উচিত। এ যেটা বলছে এটাও ভুল, ও যেটা বলছে সেটাও ভুল, কিন্তু এখানে হয় না। আপনারা জানেন এই নুপুর শর্মার কেসের ক্ষেত্রে DY চন্দ্রচূড়, যিনি এখন আর নেই, প্রাক্তন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তিনি কিন্তু বলেছিলেন যে এই নুপুর শর্মার বলার বক্তব্যের জন্যই আজকে এইরকম পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি কিন্তু একবারও বলেননি এই শর্তান সে জুদা ভারতবর্ষের বুকে চলবে না, গণতন্ত্র দেশ, সভ্য দেশ, সেখানে এইরকম কথা চলতে পারে না, তিনি বলেননি। কিন্তু নুপুর শর্মার দোষ তিনি দেখেছিলেন। আর উল্টো দিকে থাকা ওই ছেঁচড়া খোঁচড় টাইপের একটা মোল্লা, কাঠমোল্লা, যে আমাদের ধর্মকে অপমান করেছিল, আমাদের ধর্মকে আঘাত দিয়ে কথা বলেছিল, তার বিরুদ্ধে একটা কথা বলেন। কারণ একটা সিস্টেম। আর আমি বারবার লাগাতার আপনাদের সামনে এগুলো নিয়ে আসে কেন জানেন? আপনারা এই সিস্টেমটাকে বুঝুন। এই সিস্টেমটা কিভাবে চলে আসছে ভালো করে ভাবুন। আপনার আমার মধ্যে বিভেদ তৈরি করা, প্রথমত হচ্ছে বাঙালি, বিহারি, উড়িয়া এরকম করে ভাগ করা।
দেখুন, বাংলা থেকে বহু লোক কাজে যায়, যায় তো অন্য রাজ্যে যায়। আজকে আমরা যদি বাঙালি 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 করতে থাকি, তাহলে বিহারে থাকা বাঙালি বা অন্য জায়গায় থাকা বাঙালি, বাঙালি এখন সর্বত্র বাস করে, সেখানে কি অবস্থা হবে? তাদের কথা একবারও কি আমরা ভাবি না? হ্যাঁ, বাংলার বুকে বাঙালির ছেলেরা চাকরি পাচ্ছে না কেন, এটা নিয়ে একটা দাবি উঠতেই পারে, আমাদের চাকরি দেওয়া হোক, প্রাধান্যতা আমাদের থাকুক, এটা ঠিক কথা। কিন্তু তা বলে তুমি এই কথা বলছো কারণ তুমি বলতে পারবে না, এই করে বাংলাকে টুকরো করা, এটা হচ্ছে একটা টুকরো করা জায়গা, মানে ইউনাইটেড হতে দেবো না। মনে রাখবেন, গ্রেট ক্যালকাটা কিলিংস, যেটা গ্রেটেস্ট ক্যালকাটা কিলিংস, যেটা 1946-এ হয়েছিল, সেই 46-এর সেই দাঙ্গা, ভয়ঙ্কর দাঙ্গা, তারপর নোয়াখালীর দাঙ্গা, এই দাঙ্গাগুলো বন্ধ হয়েছিল কিন্তু বিহারের ভাগলপুরের দাঙ্গার জন্য। অর্থাৎ একই জিনিস তারা কেটে ফেলছিল হিন্দুদের, কিন্তু চমকে গেছিল যখন বিহারের ভাগলপুরে পাল্টা হয়ে গেছিল। তখন জওহরলাল নেহেরু বলেছিল, আমি প্লেন থেকে গুলিবর্ষণ করে হিন্দুদের মারব। ইতিহাস ভুলবেন না, আমি কোনো কথা বানিয়ে বলছি না। সেদিনের সেই দাঙ্গা কিন্তু এই দাঙ্গা, মানে বাংলাদেশের হিন্দুদের বাঁচিয়ে দিয়েছিল, নোয়াখালীর দাঙ্গা। কোনো মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্য দাঙ্গা বন্ধ হয়নি, এটা মনে রাখবেন, স্পষ্ট কথা। আর স্পষ্ট কথা এটাই যে সেদিনের এই ভাগলপুরের দাঙ্গার জন্য কিন্তু এদিকে দাঙ্গা বন্ধ হয়ে গিয়েছিল। বাংলার বুকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, গোপাল মুখার্জি মানে গোপাল পাঁঠা, তারা লড়াই লড়েছিল, তাই বাংলার বুকে গ্রেট ক্যালকাটা কিলিংস আটকে গিয়েছিল। এখানে টেস্ট করতে গিয়ে ঝাড় খেতে হয়েছিল সেদিনের মুসলিম লীগকে, কারণ এখানে পাল্টা জবাব দিয়ে দিয়েছিল বাঙালি হিন্দু বীরেরা ছিল তখন, ইউনাইটেডলি তারা লড়াই লড়েছিল। কিন্তু নোয়াখালীতে এটা হচ্ছিল না, আর নোয়াখালী দাঙ্গা থেমে গেছিল শুধু একটাই কারণে, ভাগলপুরের দাঙ্গা। সেদিনের এই মুসলিম লীগের লোকেরা থমকে গিয়েছিল যে না, ওখানেও মারছে। সেই বিহারি বাঙালি আমরা এখন ভেদ করি। ভাববেন, যারা আজকে এসব পড়ছে না, তারা কিন্তু ইতিহাসকে দেখে না, বা তাদের চোখে ঠুলি লাগানো আছে, তারা ইতিহাস দেখতে চায় না, তারা বর্তমানে টুকরো করতে চায় সবাইকে। আবার আপনি দেখুন বাঙালির মধ্যে, আবার দেখুন আপনি গুরুভেদ। দেখুন, গুরু মানে অন্ধকার থেকে আলোতে নিয়ে যাওয়া, তাই তো? গুরু মানে অন্ধকার থেকে যিনি আলোতে নিয়ে যাচ্ছেন। তো আলোতে নিয়ে যাওয়ার জন্য শিষ্যদের কি উপদেশ দিচ্ছেন? তুমি আমার পন্থ মানো, আমার রাস্তায় চলো, আমার সবকিছু করো, বাকি দিকে তাকিও না। ঠিক নয়। আজকে বাংলাদেশে দেখুন, ইসকনে চিন্ময়ানন্দ স্বামী, তিনি কিন্তু সবাইকে এক করছেন, সবাই ওখানে এক, বৌদ্ধ খ্রিস্টান সবাই এক হয়ে গেছে, কিন্তু আওয়াজ তুলেছিলেন ইসকনের সেই স্বামী। তো তিনি কিন্তু তার পন্থ, মানে তুমি ইসকনে জপ করো তবেই তুমি থাকবে, তা বলেন। তিনি সবাইকে ডেকেছেন, যিনি মা কালীর পুজো করেন তিনিও গেছেন সাধক, আর সবাই গেছেন। আমি বলছি এইটা আমার মানে কি বলবো, চিন্তা ভাবনা হচ্ছে এই জায়গাতে। আমি পরিষ্কার কথা বলি, দেখুন আমি ঠোঁট কাটা মানুষ, আমার কাছে সবার আগে দেশ, তারপরে সনাতন ধর্ম, এটাই বারবার বলি। আমার দেশ যদি না থাকে আমার ধর্ম থাকবে না, আমার ধর্ম যদি না থাকে আমার অস্তিত্ব থাকবে না। আমি তলোয়ারের ভয়ে সালোয়ার পরবো এই জায়গায় আমি নেই, তলোয়ারের সামনে লড়বো, মাথা দিয়ে দেবো গান্ধীর কথা শুনে, তাও নয়। যোদ্ধা কোনোদিন লড়াই ছাড়ে না, মৃত্যু, হয় মরবো নয় জিতবো, এর বাকি কিছু থাকে না যোদ্ধার ক্ষেত্রে। আমি এটাকে মেনে চলি আজীবন। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার চেষ্টাই থাকে আপনাদের মধ্যে সেই কথা বলা, যে কথাগুলো আপনাকে শুনতে হবে, যে আমাদের ইউনাইটেডলি থাকতে হবে, বাঁচতে হবে আমাদের ইউনাইটেডলি। দেখুন, মহারাষ্ট্র কিন্তু ইউনাইটেডলি ছিল বলে বদলে গেল সবকিছু। এই সাজ্জাদ নোমানীকে ক্ষমা চাইতে হলো। ভাববেন এটা ছোট্ট ঘটনা, আপনার মনে হতে পারে সামান্য একটা খবর, এত ফুলিয়ে ফাঁপিয়ে বলার কি আছে। বহু আতেলকে দেখেছি আমার এই ইউটিউবের কমেন্ট বক্সে, আমি দেখি বহু আতেল আছে যাদের টাইটেল দেখে মনে হয় বাংলাদেশ থেকে এসছে। তাদের মধ্যে দু একজন বাংলাদেশ থেকে আসা লোক নিজেরাও স্বীকার করেছেন, আমার ঠাকুরদা এসছে, তোর বাপ নিশ্চয়ই এখন এসছে, এটা আমাকে বলে। অকাত এদের এইখানে, অকাত এদের এখানে। বাংলাদেশে কি হচ্ছে দেখে তারা, তবু তাদের বক্তব্য এখানে গিয়ে। বাংলাদেশ থেকে মহারাষ্ট্র থেকে কি হবে? আরে মহারাষ্ট্র একটা নিদর্শন। যেদিন মহারাষ্ট্রে পালঘরে সাধুকে মেরেছিল সেদিন অনেকেই মুখ খোলেনি, আমি চিৎকার করে বলেছিলাম সাধুকে মারা ভুল আছে, সাধুর চোখের জল বিফলে যাবে না। বিজন সেতুর ওপরে সাধুদের পুড়িয়ে মারা হয়েছিল, তার চোখের জল কি বিফলে চলে গেছে? বাংলা জাগেইনি, বাংলা জাগতেই পারে না, বাংলা হিন্দুত্বের নামে জাগে না। কেন জাগে না? কারণ বাংলা সহ্য করতে শিখে গেছে, বাঙালি হিন্দু সহ্য করতে শিখে গেছে। আর এর পেছনে প্রধান কারণ হচ্ছে আমাদের বিভিন্ন মতবাদ, এই মতবাদ ওই মতবাদ, এই মতবাদ সেই মতবাদ, এক একজনের মতবাদ নিয়ে যাচ্ছে। এখন তো আবার বিষ্ণু মাতাও মতবাদ এসে যাবে আগামী দিনে হয়তো। তো এইরকম জায়গায় আছি আমরা,
আমাদের জানতে হবে, আমাদের জাগতে হবে, নিজেদের শক্তিকে বুঝতে হবে। বাংলাদেশে আমরা আজকে হিন্দুরা, দেখুন আমি আমরাই বলছি, তার কারণ হচ্ছে বাংলাদেশে হিন্দু মানে আমরাই, তাই তো? হিন্দুদের কোনো জায়গা নেই, কিন্তু গোটা বিশ্বে হিন্দুদের দেশ এই ভারতবর্ষ, এছাড়া কোনো জায়গা নেই। যোগী আদিত্যনাথ যে কথাগুলো বলেছেন সেটা গুরুমন্ত্র হওয়া উচিত প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। বাটোগে তো কাটোগে। বাংলাদেশ আজকে ভাগ করা ছিল বলে কাটছিল, আজকে যেই ইউনাইটেড হয়েছে কাটার কথা ভাবছে না, জানে এখানে কিছু একটা হতে পারে। আর ওদের দেখে আমরা ইউনাইটেড, আমরা সবাই চেঁচাচ্ছি বাংলাদেশের হিন্দুদের জন্য। এবার বাংলাদেশে যারা সন্ত্রাস করছে তারাও চিন্তিত, কারণ অনেক লোক ভারতবর্ষের বুকে ঢুকে চিকিৎসার জন্য এসছে, ফিরবে তো, এই চিন্তা তাদের মধ্যে আছে। তাই আমাদের ইউনাইটেডলি ভাবতে হবে। তাই আমি মহারাষ্ট্রে ঘটনা নিয়ে এলাম। তাই আমি সবসময় বলি, যারা গুরু যারা আছেন, যারা শিষ্যদের অন্ধকার থেকে আলোয় নিয়ে যাচ্ছেন, তারা আলোর সঙ্গে এই জ্ঞানটাও দিন। ওপার বাংলাদেশ থেকে পালিয়েছে বহু গুরু এখানে গুরুবাদ ছড়াচ্ছেন এবং তারা বলছেন সবাই সমান, কিন্তু ওপার বাংলাদেশ থেকে কেন পালিয়ে এসেছিলেন এই কথা শিষ্যদের বলেন। বলতে হবে কেন পালিয়ে এসেছিল। আমাদের ইউনাইটেডলি থাকতে হবে, চিন্তা করতে হবে। তাই মহারাষ্ট্রের ঘটনা আমি আপনাদের সামনে নিয়ে এলাম এই কারণেই, মহারাষ্ট্রের ঘটনা দেখে দেখুন যে হিন্দুরা একত্রিত হলে কি হয়। ক্ষমা চাইতে হয় সাজ্জাদ নোমানিকে, আর এটাই হওয়া উচিত। মারাঠা জাতি আজও লড়ছে, মারাঠা জাতি আজও লড়ছে। বাঙালি কি লড়বে না? এই বাংলার বুকে বিপ্লব হয়েছিল, বাঙালি ছিল বিপ্লবী, বাংলা সব এক ছিল। বাংলার বিপ্লবীরা কোনোদিন ভাবেনি যে আমরা সব বিভক্ত, না, তাদের বুকে গীতা থাকতো, তাই না? বুক পকেটে গীতা থাকতো। সব বললাম আমি, আপনারা যদি এরপরেও ভাবেন আমি ভুল বলেছি বলবেন। আপনাদের কমেন্ট বক্সে, মানে আমার কমেন্ট বক্সে আপনাদের বলার অধিকার সম্পূর্ণ রয়েছে। আপনি স্বাধীন, স্বাধীন দেশের আপনি স্বাধীন নাগরিক। যদি মনে হয় বলার কিছু আমাকে খারাপ বলে ফেলেছি তার জন্য বলবেন, অবশ্যই বলবেন, কিন্তু ভেবে বলবেন, যুক্তি দিয়ে সাজিয়ে বলবেন যে কোথায় আমি ভুল ছিলাম। আর যদি মনে হয় আমার যুক্তি ঠিক ছিল তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ারও করবেন আপনি, কারণ সেটা আপনার নৈতিক দায়িত্ব। মহারাষ্ট্র দেখে আপনি শিখুন, হরিয়ানা দেখে আপনি শিখুন, যে জায়গাগুলো বিজেপি জিতবেই না ভেবেছিল কিন্তু জিতে গেল। শুধু বিজেপি জিতল না, হিন্দুরা জিতে গেল। আমি বিজেপি বলে কোনো রাজনৈতিক দলকে জেতাতে হবে এটা বলছি না, কিন্তু ইউনাইটেড হিন্দুরা থাকলে যে ডিসিশন নেবে সেটাই ঠিক। তাই ইউনাইটেড হন, আর হিন্দুদের হিতে যে বলবে তার সঙ্গে থাকুন। जो हिंदू का बात करेगा वही देश पे राज करेगा। বিজেপি হিন্দু হিতের বাত করলে বললে দেশে থাকবে, আমরা ক্ষমতায় আনবো। বিজেপি যেদিন হিন্দুত্বর বাদ থেকে সরে যাবে বিজেপিকে বাদ দিয়ে দেবো, নতুন যে আসবে তাকে ধরবো। এটা সব শুভ কথা, আর এই নীতিতে আমাদের চলতে হবে। সবার জন্য সব দল আছে, আমাদের জন্য একটাই দল হতে পারে যে দল আমাদের কথা ভাববে। তাই আমরা যদি একত্রিত থাকি, কংগ্রেসও আমাদের কথা ভাববে, সিপিএমকেও ভাবতে বাধ্য করবে, তৃণমূলও ভাববে। তাই আমি বলি আমরা ইউনাইটেড থাকবো। বোঝা গেল? যদি বুঝতে পারেন তাহলে পাশে থাকবেন। আসি, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রুদ্রবার্তা। দেখা হবে এর পরের রুদ্রবার্তাতে। খুব ভালো থাকুন। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।